যে যারা ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তা সাধারণত হ্রাস পায়। এই একটা ম্যাজিক স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত পশ্চিমবঙ্গে একটা শোরগোল পড়ে গেল। ডক্টর নাসির উদ্দিন, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা তৃণমূল বিজেপির যে একটা আমরা উত্থান দেখছি, আরেকটা যদি শিবিরে আমরা দেখছি পতন, এর পেছনের কারণগুলো কি দেখেন? আপনাকে ধন্যবাদ সহ আলোচক এবং প্রিয় শ্রোতাদের, দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। স্যার কিছুটা অলরেডি বলেছেন যে এর ভিতরে একটা তো ছিল মমতা ব্যানার্জির, এটা আসলে আমাদের জন্য শুধু না, সমস্ত পৃথিবীর একটা বিস্ময় ছিল যে যারা ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তা সাধারণত হ্রাস পায়। বিশেষত এই সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখানে চাহিদা অনেক থাকে কিন্তু সরকারের ক্ষমতা থাকে কম। তো বিপুল চাহিদার প্রেক্ষিতে যখন ক্ষমতা কম থাকে তখন মানুষের মধ্যে জনপ্রিয়তাটা হ্রাস পায়। কিন্তু মমতা ব্যানার্জি এই ক্ষেত্রে একটা মমতা ম্যাজিক দেখিয়েছিলেন যে ইনি পরপর 3বার 11 সালের 20শে মে প্রথম উনি ক্ষমতায় আসলেন, তার পরবর্তীতে 2 টার্মে উনি নির্বাচন করে এই 2026 সালে এসে চতুর্থবারের মতো উনি চেষ্টা করছিলেন আসার জন্য। কিন্তু এক্ষেত্রে নরেন্দ্র মোদী যেই স্মার্ট মুভটা করলেন, প্রথমে উনি এসে একটা স্লোগান দিলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই একটা ম্যাজিক স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত পশ্চিমবঙ্গে একটা শোরগোল পড়ে গেল। তারপরে যেটা স্যার কিছুটা হাইলাইট করেছেন, কিন্তু ওইটার সাথে আমি একটু অন্য আঙ্গিকে এটাকে বিশ্লেষণ করতে চাই এভাবে যে প্রথমত আপনি যেটা বলেছেন যে 90 লক্ষ ভোটারের যে ইয়েটা বাদ পড়েছে, এটা আসলে কতজন সঠিক ভোটার ছিল, কতজন ওখানে তাদের যেই আধার কার্ড বলে যেটা যাদের জাতীয় পরিচয়পত্র সেটা সহ ছিল, কতজন এমনিতে ছিল, তাদের একটা যেটা আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স NRC, সেটা আসামেও হয়েছে, পশ্চিমবঙ্গ কিছু কিছু জায়গায় করেছে। এটার মাধ্যমে একটা স্ক্রিনিং হচ্ছিল যে কারা আসলে কত সালে ভারতে এসছেন এবং তারা কতজন বাংলাদেশ থেকে এসছেন, কত অন্যান্য রাজ্য, ভারতে তো আপনি জানেন অনেক রাজ্য আছে, কোন রাজ্য থেকে এসছেন এবং কতদিন ধরে আছেন তাদের পূর্বপুরুষকে, এগুলো নিয়ে অনেকখানি বিশ্লেষণ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই 90 লক্ষ হয়তো বাদ পড়েছে। সবাই যে বাংলাদেশের এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। বাট আমার আশঙ্কার জায়গা যেখানে সেটা হলো যে আপনি যেটা বলেছিলেন যে মুসলমান অধ্যুষিত ভোটেই কি মমতা জিততে চেয়েছিলেন, মুসলমানদেরকে তাড়ানো হবে, এটা কি কোনো স্লোগান ছিল? এটা অবশ্যই স্লোগান ছিল। ভোটের সময় এই ধরনের একটা হাইপ তৈরি করে ভোটারদের এক পক্ষে নিয়ে আসার প্রচলন, এটা নতুন কিছু নয়। এটা ভারত জুড়ে আছে, বাংলাদেশেও হয় এবং বিভিন্ন জায়গাতে এটা হওয়াটা স্বাভাবিক কিছু নয়। কিন্তু যেটা হবে আমি আশঙ্কা করছি সেটা হচ্ছে ভোট পরবর্তীতে যখন বিশ্লেষণে যাবে বিজেপি, তখন দেখবে যে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা ছিল ভোটারদের মধ্যে সেই সিটগুলোতে কারা জিতেছে। সেখানে যদি নিরঙ্কুশ বিজয় বিজেপির বিরোধীরা পায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পায়, স্বাভাবিকভাবেই তখন তাদের নেক্সট স্ট্র্যাটেজিতে তারা যাবে। আপনি জানেন যে এর আগের যে সর্বশেষ লোকসভা নির্বাচন হয়েছিল, যেটা তো মানে প্রধানমন্ত্রী কে হবেন বা পুরো ভারতকে পরিচালনা করবেন, কারা ক্ষমতায় আসবেন, সেটা নির্ধারিত লোকসভা নির্বাচনের মাধ্যমে। এটা তো রাজ্য সরকার নির্বাচনের জন্য। সেখানে পশ্চিমবঙ্গের যে টোটাল 54টা ওখানে আসন আছে, তার মধ্যে 42টা আছে হলো পশ্চিমবঙ্গে, তফসিলি আছে 10টা এবং সংরক্ষিত আছে 2টো। সেই 42টার মধ্যে এটা যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু 29টা সিট পেয়েছিল এই গত লোকসভা নির্বাচনে এবং বিজেপি পেয়েছিল শুধু 12টা। তারা যখন এই 12টাকে বাড়াতে চাবে তখন তাদের মাথার মধ্যে ওই জিনিসটা নিশ্চয়ই কাজ করবে যে কোন কোন আসনগুলোতে আমরা বিধানসভায় হেরেছিলাম এবং সেখানে মুসলমানের সংখ্যা কি ছিল, অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা কি ছিল। এই বিশ্লেষণটাতে গেলে তখন আমি মনে করি এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাবে না যে মুসলমানদেরকে ওখান থেকে আরো কিছু ব্যান করা। তাদের একটা মানুষকে, আমাদের আসলে তো আমরা একই দেশ ছিলাম, 47-এর আগে তো আমাদের বিভাজন ছিল না, আমাদের পূর্বপুরুষ কেউ না কেউ ওখান থেকে এসছে, আবার আমাদের এখান থেকে তারা গেছে। এই যে আজকে আপনি জ্যোতি বসুর কথা বলেন, উনি তো আমাদের দেশেরই ছিলেন। আপনি যদি ভারতের লিডিং অনেক পলিটিশিয়ানের কথা আমরা বলতে পারি যারা পাকিস্তান থেকে এসেছিলেন। তো এই এক্সচেঞ্জটা তো হয়েছে, 47-এর আগে তো আমরা একসাথেই ছিলাম। তো এক্সচেঞ্জের এরকম তৃণমূলের যে নেতা, বিজেপির যে নেতা, তিনিও বাংলাদেশে ছিলেন। সুতরাং এই ধরনের আপনি যদি খুঁজতে যান লিঙ্ক পাওয়া কঠিন কোনো কিছু হবে না।